আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় কবিতা শিকার সম্পর্কে আলোচনা করব। কবিতাটি পড়ার আগে আমরা কবির জীবনী সম্পর্কে কিছুটা জানব। এই কারণেই জানব কারণ তোমাদের প্রবন্ধ রচনায় প্রায় তোমাদের পাঠ্যপুস্তকের যে সমস্ত কবি লেখকরা রয়েছে তাদের সম্পর্কে অনেক সময় প্রবন্ধ রচনা থাকে। তাই আমাদের যে কোনো কবিতা বা গল্প পড়ার আগে লেখক বা কবিদের জীবনী সম্পর্কে কিছুটা জেনে নেওয়া দরকার। তো চলো জানা যাক। এই জীবনানন্দ দাশ, যাকে বাংলার চিত্র রূপময় কবি বলা হয়, তিনি 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং তার প্রয়াণ হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। তার পিতার পূর্বপুরুষের আদি নিবাস ছিল ঢাকার বিক্রমপুর পরগনার পদ্মা তীরের গাঁওপাড়া গ্রাম। এই কবি জীবনানন্দ দাশ, যার বাবা ছিল সত্যানন্দ দাশ এবং মাতা কুসুম কুমারী দেবী, তিনি বরিশাল ব্রজমোহন বিদ্যালয় থেকে 1915 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করেন। পরবর্তীতে তিনি কলকাতায় আসেন। 1922 খ্রিস্টাব্দে কলকাতা সিটি কলেজে ইংরেজি বিভাগে টিউটর পদে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি 1953 খ্রিস্টাব্দে হাওড়ার গার্লস কলেজে ইংরেজির অধ্যাপক পদে নিযুক্ত হন এবং সেই কলেজের সেই বিভাগের প্রধান হিসাবেও নির্বাচিত হন। কিন্তু দুর্ভাগ্যের ঘটনা, তিনি রাস্তা দিয়ে চলতে চলতে এক পথ দুর্ঘটনায় মারা যান। তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ লিখেছেন। তার মধ্যে তোমরা অনেক কাব্যগ্রন্থ সম্পর্কে জানো, যেরকম মহাপৃথিবী, বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, ঝরা পালক, সাতটি তারার দেবীর শ্রেষ্ঠ কবিতা। এগুলো হলো কবি জীবনানন্দ দাশের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। চলো এবার দেরি না করে আমরা আমাদের আলোচ্য পাঠ্যাংশের যে আলোচ্য কবিতা শিকার, সেটা সম্পর্কে জানব। শিকার, জীবনানন্দ দাশ। এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1351 খ্রিস্টাব্দে। মূল কাব্যগ্রন্থের নাম মহাপৃথিবী বা বনলতা সেন। তোমরা যদি কেউ বনলতা সেন লেখো পরীক্ষার খাতায়, তাহলেও কিন্তু সেটা ভুল হবে না, বনলতা সেন অথবা মহাপৃথিবী। কোনো কোনো মানে বইয়ে আছে বনলতা সেন, আবার কোনো কোনো মানে বইয়ে দেখবে মহাপৃথিবী লেখা আছে। তো চলো শুরু করা যাক। ভোর। আকাশের রং ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। যে আকাশে, প্রথমেই কবিতাটির সূচনা হয়েছে ভোরের মধ্য দিয়ে। এই কবিতায় আমরা মোট দুটো ভোরের দৃশ্য পাবো। প্রথম দৃশ্যে বলা হয়েছে আকাশের রং ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল। তোমরা ঘাসফড়িং দেখেছো, যে ঘাসফড়িঙের দেহটা অনেকটা কোমল নীল, ঠিক সেই নীলের সঙ্গে তুলনা করা হয়েছে। ঘাসফড়িঙের দেহের সেই কোমল নীলের সঙ্গে তুলনা করেছেন কবি আকাশের রংকে। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। পেয়ারা ও নোনার গাছ, নোনা হলো এক ধরনের আতা জাতীয় ফল বিশেষ, যে তাদের যে পাতাগুলো সেগুলো টিয়া পাখির পালকের মতো সবুজ বলেছে। একটি তারা এখন আকাশে রয়েছে। ঠিক এই রকম প্রাকৃতিক পরিবেশে, এই ভোরের পরিবেশে একটি তারা তখনও আকাশে রয়েছে। তোমরা দেখবে, লক্ষ্য করবে যে আমরা আকাশে সন্ধ্যাবেলা সবার প্রথমে একটি তারাকে দেখতে পাই, যেটাকে আমরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা তারা বলি। আর সেই তারাটি ভোরে আবার দেখা যায়, যেটাকে আমরা শুকতারা বলি বা শুক্র গ্রহ। যেটা বলেছে একটি তারা আকাশে রয়েছে, পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। এই যে তারাটা, এই তারাটাকে কবি দুটো উপমা ব্যবহার করেছে, দুটো উপমার সাহায্যে আমাদের সামনে তুলে ধরেছেন। এক বলেছে যে পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। গধূলি মদির মেয়ে, যে গধূলি মানে সন্ধ্যা, আসন্ন সন্ধ্যা, সেই সন্ধ্যাকে গধূলি বলা হয়। তো পাড়াগার বাসর ঘরে যে মেয়েটি, গ্রামের যে পাড়াগার যে মেয়ে, তার যখন বিয়ে হয়, সে যখন বাসর ঘরে থাকে তখন সে একাকী থাকে, তার মধ্যে কিছুটা ভয় থাকে। সেই
গোধূলিমতির মেয়ের সঙ্গে পাড়াগাঁয়ের বাসর ঘরের সেই গোধূলিমতির মেয়ের সঙ্গে কবি তারাটিকে তুলনা করেছেন। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আবার নীল মদে গ্লাসে রেখেছিল। মিশরের মানুষই শব্দের অর্থ হলো মানবী, অর্থাৎ মিশর আমরা জানি যে পিরামিডের দেশ হিসেবে পরিচিত। সেই মিশরের মানুষই যে মেয়ে, সে তার বুকের থেকে মুক্তা কবি নীল মদের গ্লাসে রেখেছিল। মদ আমরা কখন পান করি? যখন কেউ তার ক্লান্তি, তার দুঃখ, এগুলো কিছুটা ক্ষণিকের জন্য ভোলার জন্য সাধারণত তারা মদ পান করে। ঠিক একইভাবে এখানে কবি বলেছেন যে তার যে ভালোবাসা সেটা এখনো রয়েছে। তাই বলেছে, হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখন। এই তারাটা যেটা হাজার হাজার বছর আগে যেমন জ্বলছিল, ঠিক তেমনি এখনো সেই তারাটি এখনো আকাশে জ্বলছে। অর্থাৎ সেই তারাটাকে কবি দুটো উপমার সাহায্যে ব্যবহার করেছেন। এক, পাড়াগার বাসর ঘরে গোধূলিমতির মেয়ের সঙ্গে। দুই, তিনি মিশরের মানুষের যে বুকের থেকে মুক্তা তা কবি নীল মদের গ্লাসে রেখেছিল তার সঙ্গে। হিমের রাতে শরীর ঘুম রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। দেশওয়ালি শব্দের অর্থ হলো, কোনো মানে বই দেখবে ভুল আছে, যে কোনো মানে বইয়ে দেখবে আছে যে দেশওয়ালি দেশের মানুষকে বোঝানো হয়। সেটা না, যে দেশওয়ালি বলতে দেশের প্রাচীন যে যারা বসবাসকারী, অর্থাৎ প্রাচীন নিবাসী, আদিবাসী শ্রেণী হতে পারে। তো সেই দেশওয়ালি যারা নিজেদের শরীরটা, সেই দেশওয়ালি যাদের আর্থিক অবস্থা খুবই সংকটময় অবস্থার মধ্যে তারা থাকে, আর্থিক অবস্থা খুব খারাপ, সেই দেশওয়ালিরা তাদের শরীরটাকে রাখার জন্য, শব্দের অর্থ হলো উষ্ণ বা গরম, সেই তাদের শরীরটাকে রাখার জন্য তারা কি করেছে, যে তারা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন, সেই আগুনটাকে উপমার সাহায্যে ব্যবহার করেছেন। সেই আগুনটাকে কবি তুলনা করেছেন মোরগ ফুলের সঙ্গে। মোরগ ফুলের ঝুঁটি যেরকম থাকে, খুব লাল হয়, ঠিক সেরকম আগুনটা যখন জ্বালানো হয়েছিল তার বর্ণটাও সেরকম ছিল। শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের দেশওয়ালিদের জ্বালানো যে আগুনটা, সেটা তখনও জ্বলছে, সেই ভোর অবস্থাতেও জ্বলছে। যে তারা যে আগুনটা জ্বেলেছিল কি দিয়ে? তারা যে আগুনটা জ্বেলেছিল সেটা হলো শুকনো অসত্য পাতা দিয়ে। কথিত আছে যে অসত্য পাতা দিয়ে যদি আগুন জ্বালানো হয় তার তেজ, অর্থাৎ সেই আগুনটা অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হয়। তো সেই দেশওয়ালিরা তারা যে রাতে যে আগুনটা জ্বেলেছিল, সেই আগুনের তেজ তখনও, অর্থাৎ ভোরে তখনও ছিল। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। এবার আমরা জানবো কুমকুম কি বলা হয়েছে। যে মেয়েরা সাধারণত দেখবে যে মেয়েরা যে সিঁদুর পরে সেটাকে কুমকুম বলা হয়। দেখবে একটা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে একটা ছোট প্লাস্টিক বা কোনো কিছুর মধ্যে, কৌটোর মধ্যে অনেকগুলো রং থাকবে। সেই রংগুলো, অর্থাৎ সেই যে সিঁদুর, সেই সিঁদুরটাকে বলা হয় কুমকুম। সেই আগুনটাকে কবি তুলনা করেছেন যে সূর্যের আলোয়, অর্থাৎ ভোর যখন হয়েছে, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। অর্থাৎ রোগা শালিক, এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে রোগা শালিক, একটা শালিকের মনের অনেক বাসনা থাকে, অনেক শখ থাকে। সেই শখগুলো, সেই বাসনাগুলো যদি তার পূর্ণ না হয়, তাহলে তার হৃদয়ের যে বাসনাগুলো যদি পূর্ণ না হয়, তাহলে সেটা বিবর্ণ হয়ে যায়। ঠিক সেই রোগা শালিকের বিবর্ণ ইচ্ছার সঙ্গে সেই আগুনটাকে তুলনা করেছেন। যে রাত্রিবেলা যে দেশওয়ালিরা যে আগুনটা জ্বেলেছিল, পরবর্তীতে ভোর হওয়ায় তার রংটা হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। যে চারিদিকে বন এবং আকাশ, অর্থাৎ সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ, সেই পরিবেশটাকে কবি তুলনা করেছেন যে সেটা যেন সকালের আলোয় টলমল করছে, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ময়ূরের সবুজ নীল যে ডানা, সেই ডানার মতো চারিদিকের বন এবং আকাশটা ঝিলমিল করছে। এটা গেল কবিতার
প্রথম স্টেপ, অর্থাৎ প্রথম অংশে আমরা দেখতে পেলাম যে ভোরের মধ্য দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যকে কবি বিভিন্ন উপমা ব্যবহার করে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। এবার আসবো দ্বিতীয় অংশে। তো দ্বিতীয় অংশে যাওয়ার আগে আমি কয়েকটা কথা তোমাদের বলে নিই, যে তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, যাতে তোমাদের সামনে পরবর্তীতে আরও ভিডিওগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং আমার যাতে উৎসাহ বাড়ে সেজন্য তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে এবং আমাকে জানাবে। এবার আসবো দ্বিতীয় অংশে, ভোর। তাহলে আমরা কবিতার সূচনাতে এক ভোরের দৃশ্য পেলাম, যে ভোরে প্রাকৃতিক সৌন্দর্যকে খুব চমৎকারভাবে, খুব সুন্দরভাবে, চিত্ররূপময়ভাবে আমাদের সামনে কবি তুলে ধরেছে। এবার আসবো দ্বিতীয় অংশে, ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। যে এই যে প্রাকৃতিক পরিবেশ, সৌন্দর্যময় পরিবেশ, সেই পরিবেশে সারা রাত এক চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে এক সুন্দর বাদামি হরিণ সে ভোরের জন্য অপেক্ষা করছিল। যে হরিণ অপেক্ষা করছিল, কেন করছিল? কারণ সারা রাত সে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। অর্থাৎ বাঁচিয়ে এই কারণেই বলা হয়েছে যে আমরা জানি, কথিত আছে পুরাণ সাহিত্য আমরা যদি পাঠ করি বা ঠাকুরদাদাদের কাছে যদি গল্প শুনি তাহলে শুনবে নিশ্চয়ই তোমরা, যে হরিণ নাকি ভগবানের অভিশাপে তার শিং দুটো ব্যাকা হয়েছিল। তো এই যে শিংগুলো হরিণ চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে নিস্তার পাওয়ার জন্য, নিজেকে বাঁচানোর জন্য সারা রাত্রি ধরে সে সুন্দরের বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেরিয়েছে এবং সেখানে তার যে শিং, অর্থাৎ সে চলার পথটা তার দুর্গম ছিল, সেই দুর্গম পথেও সে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে নিস্তার পাওয়ার জন্য সে ভোরের জন্য অপেক্ষা করছিল। এসেছে সে ভোরের আলোয় নেমে, যেই মাত্র ভোর হয়েছে সে ভোরে এসেছে নেমে, সেই সুন্দর বাদামি হরিণ কচি বাদামি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে খাচ্ছে। আর এই সুগন্ধি ঘাস যেটা হলো কিসের প্রতীক বলতে পারবো? যে শান্ততার প্রতীক, স্নিগ্ধতার প্রতীক। যে কচি বাদামি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস সে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ সে নামলো। তারপরে সবুজ সুগন্ধি ঘাস গ্রহণ করার পর, খাওয়ার পর সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো। ঘুমহীন, ক্লান্ত, বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। সে কিসের জন্য নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো? কারণ তার নিজের যে ঘুমহীন ক্লান্ত শরীর, অর্থাৎ তার শরীর এই কারণেই ঘুমহীন, কারণ সেই হরিণটি সারা রাত্রি ধরে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, সেই জন্য তার শরীর ঘুমহীন, ক্লান্ত। সেই ক্লান্ত ঘুমহীন শরীরটাকে কিছুটা আবেগ দেওয়ার জন্য সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো। অন্ধকারে হিমপুঞ্জিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। উল্লাস শব্দের অর্থ নিশ্চয়ই তোমরা জানো, আনন্দ। এই অন্ধকারের হিমপুঞ্জিত, হিম তোমরা আগেই জেনেছো যে দেশওয়ালিরা জ্বালিয়েছিল আগুন। কোন সময়ে এটা রচনা, কবিতাটি শীতকালে বর্ণনা দেওয়া হয়েছে, তাই এখানে বলা হয়েছে যে অন্ধকারের সেই হিমপুঞ্জিত জরায়ু ছিঁড়ে, অর্থাৎ সেই হিমপুঞ্জিত হিমে ঢাকা সেই জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো, যেরকম একটা প্রাকৃতিক পরিবেশে, যেরকম শীতের পরিবেশে প্রচণ্ড শীতে, হিম পড়া শীতে যখন আমরা একটা রৌদ্রের আলোর জন্য যেরকম আনন্দ উপভোগ করি, রৌদ্র আলোতে আমরা যেরকম উপভোগ করি, ঠিক সেরকম আনন্দ উপভোগ করার জন্য সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে। সূর্যের সোনার বর্ষার মতো, অর্থাৎ তার যে আনন্দটাকে সেখানে তুলনা করা হয়েছে। সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। এই যে হরিণটি, অর্থাৎ আমরা হরিণ, অর্থাৎ পুরুষ হরিণ, সে তার শরীরটাকে, ঘুমহীন ক্লান্ত শরীরটাকে স্রোতের মধ্যে ভাসিয়ে দিয়েছিল এবং সে আরো চেয়েছিল, কারণ সে একটা
নবজীবন পেয়েছিল, চিতা পাখিটির হাত থেকে নিজেকে বাঁচিয়ে সে একটা নতুন প্রাণ ফিরে পেয়েছিল। সেই প্রাণটাকে সে অন্যান্য হরিণীদের আকর্ষিত করার জন্য সে সেই নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নেমেছিল। ঠিক এরকম মুহূর্তে আমরা কবিতার মূল যে টুইস্ট এখানে পৌঁছাবো, একটা অদ্ভুত শব্দ। ঠিক অদ্ভুত শব্দটাকে অদ্ভুত বলা হয়েছে, যে শব্দ হরিণ কখনোই পায়নি। সেই অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আর সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দের সঙ্গে সঙ্গে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বললো আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে গেল। এইরকম এক সৌন্দর্যময় প্রাকৃতিক পরিবেশটি বিঘ্নিত হলো একটা অদ্ভুত শব্দের দ্বারা। যে শব্দের সাথে সাথে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। এই লালটা কিসের? অবশ্যই এটা হলো রক্তের লাল, রক্তের বর্ণ। যে হরিণটাকে গুলিবিদ্ধ করা হলো, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে যখন হরিণটি নেমেছিল তার শরীরটাকে আবেগ দেওয়ার জন্য, হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য, ঠিক এরকম পরিবেশে সেই হরিণটাকে গুলিবিদ্ধ করা হলো। কে করলো? এক শিকারী, নিষ্ঠুর নিষ্পাপ এক স্বার্থপর স্বার্থান্বেষী শিকারীর দল, যারা সেই হরিণটিকে গুলিবিদ্ধ করলো। আগুন জ্বললো আবার, উষ্ণ হরিণের মাংস তৈরি হয়ে এলো। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। অর্থাৎ হরিণটাকে গুলিবিদ্ধ করার পরে তার মাংস রান্না করা হলো, যে মাংসটাকে বলা হয়েছে উষ্ণ লাল, সেই হরিণের মাংসটা তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটার কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, নিস্পন্দ নিরপরাধ ঘুম। যে ঘুম অর্থাৎ হরিণের যে ঘুম, অর্থাৎ চিরাচরিত সে যে মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়েছে, ঢলে পড়েছে, তার ঘুমটাকে নিস্পন্দ নিরপরাধ বলা হয়েছে, কারণ তার মধ্যে কোনো অপরাধ ছিল না। সেই প্রাকৃতিক পরিবেশে শান্তিটাকে বিঘ্নিত করে এক শিকারী, নিষ্ঠুর নিষ্পাপ এক স্বার্থান্বেষী স্বার্থপর শিকারীর দল হরিণটিকে গুলিবিদ্ধ করলো। গুলিবিদ্ধ করার সাথে সাথে সেই হরিণের মাংসটাকে আবার তারা হরিণের মাংসটিকে তারা তৈরি করলো, এবং সেই খোলা আকাশের নিচে তারা সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এই নিয়ে তারা বসে পড়লো পানভোজনে। অর্থাৎ এখানে টেরিকাটা প্রশ্ন থাকতে হবে, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, টেরিকাটা কি? টেরিকাটা শব্দের অর্থ কি? তোমরা হয়তো জানো না অনেকেই, যে টেরিকাটা হলো যে আমরা বিভিন্ন ধরনের চুলে বিভিন্ন ধরনের সিটি করি, কেউ সোজা করে, কেউ বাঁকা করে, কেউ বিদ্যুৎ চমকের মতো, অর্থাৎ বিদ্যুৎ চমকের মতো চুলটাকে ভাগ করে সিটি করে, সেই সিটিটাকেই বলা হচ্ছে টেরিকাটা। এই টেরিকাটা কয়েকটা মানুষের মাথা দেখা গিয়েছিল, এলোমেলো কয়েকটা বন্দুক, অর্থাৎ তারা শিকার করার পরে বন্দুকগুলো পানভোজনের সময় তারা বন্দুকগুলো ফেলে রেখেছিল, সেই এলোমেলো কয়েকটা বন্দুক। নিস্পন্দ শব্দের অর্থ হলো যার মধ্যে স্পন্দন নেই। তোমরা বুকে হাত দিয়ে দেখতে পাবে যে বুকে হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে, কিন্তু যখন আমরা মৃত্যুর কোলে ঢুলে পড়ি, মৃত্যু হয় আমাদের, তখন আমাদের হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায়। সেই হরিণের হৃৎপিণ্ডের এখানে বর্ণনা করা হয়েছে, যে তার ঘুমটাকে বলা হয়েছে নিরপরাধ নিস্পন্দ। তোমরা নিশ্চয়ই কবিতাটি পড়লে, জানলে, তোমরা বাড়িতে ভালো করে কবিতাটিকে বারবার করে পড়বে। আর যদি আমার বোঝাতে কোথাও যদি তোমাদের প্রবলেম থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি তাহলে নিশ্চয়ই এর পরবর্তীতে ভিডিওগুলো, ক্লাসগুলো আমি আরও ভালোভাবে করার চেষ্টা করব। তো এখান থেকে এই শিকার কবিতা থেকে ভালো করে কবিতাটি পড়বে এই কারণেই বলছি, কারণ এবারে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই শিকার কবিতাটি খুবই ইম্পর্ট্যান্ট। সেই জন্য প্রচুর পরিমাণে শর্ট কোশ্চেন ভালো করে দেখবে এই কবিতা থেকে। আর যদি প্রশ্ন থাকে, যেটা আগেও বললাম এখনো বলছি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। তো আজকে এই পর্যন্তই, আগামীতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকো।